3, 2, 1, launch. হঠাৎ কেন উন্নত অস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া? এর মাধ্যমে কি ইঙ্গিত দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? নতুন কোনো যুদ্ধের আভাস নয় তো এটি? রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন তাদের প্রতিরক্ষা বহরে যোগ হয়েছে নতুন একটি শক্তিশালী অস্ত্র। কিন্তু কোন অস্ত্রের কথা বলছে রাশিয়া? বিশ্বের অন্যতম শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে প্রতিদিনই নতুন নতুন কৌশল অনুসরণ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন পরিস্থিতিতে নতুন অস্ত্রের সফল পরীক্ষা চালালো মস্কো। শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিমিষেই ধ্বংস করতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে উন্নত অস্ত্র তৈরি করেছে রাশিয়া, এমনটি জানান মেদভেদেভ, যা রাশিয়ার সামরিক বাহিনীকে পূর্বের চেয়েও শক্তিশালী করবে। তবে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। ১৯ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান নতুন হাইপারসনিক মিসাইল তৈরির পথে তার দেশ। এ প্রসঙ্গে তিনি বলেন, কিনঝাল ও অ্যাভানগার্ডের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছি। আমরা অন্যান্য অস্ত্রেরও সফল পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছি। কাজ চলছে এবং ফলাফল আসবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম স্পুটনিক। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। রাশিয়ার পারমাণবিক শক্তি প্রসঙ্গে পুতিন বলেন, আমরা আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার উপর আত্মবিশ্বাসী। যুক্তরাষ্ট্রের চেয়েও আমাদের কৌশলগত অস্ত্র বেশি রয়েছে। ইউক্রেন যুদ্ধকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে সম্পর্কের অবনতি হয়েছে রাশিয়ার। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথেও বেশ কয়েক দফায় বিবাদে জড়িয়েছে পুতিনের সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ন্যাটোর বার্ষিক বাজেট বৃদ্ধি রাশিয়ার বিরুদ্ধে আসন্ন যুদ্ধের প্রস্তুতিরই অংশ। কারণ পুতিন ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা দিন দিন বৃদ্ধি করছেন, যার ফলে বিশ্বব্যাপী সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। হাতে আর সময় বেশি নেই, তাই হয়তো দ্রুতই সামরিক প্রস্তুতি সেরে নিচ্ছে ইরান। আর ইসরায়েল তো সবসময় মুখিয়ে থাকে যুদ্ধের জন্যই। আবারও মুখোমুখি হতে চলেছে ইরান ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এই দুই দেশের মাঝে ভয়াবহ যুদ্ধ। ইরানের হাতে সাম্প্রতিক পরাজয়ের পরও শিক্ষা নেয়নি ইসরায়েল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। পশ্চিমা দেশগুলো যেন আরেকটি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ ক্রমেই ইরানের ওপর চাপ বাড়াচ্ছে নিষেধাজ্ঞার। রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উপস্থিতি সব মিলিয়ে পরিস্থিতি আরও অস্থির করে তুলছে অঞ্চলটিকে। ইরান কিন্তু বসে নেই। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে দেশটি ভালোভাবেই জানে পশ্চিমা আঘাত আসতেই থাকবে, তাই প্রতিপক্ষের মোকাবিলায় আগে ভাগেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং তার আঞ্চলিক প্রভাব বিস্তারকেও নিয়ন্ত্রণে আনতে চায়। এজন্যই তারা মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক অবস্থান জোরদার করছে। একাধিক ইউরোপীয় দেশও একই অবস্থান নিয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি আর কূটনীতির সীমায় আটকে নেই। এটি এখন প্রকাশ্য শক্তি প্রদর্শনের পর্যায়ে পৌঁছে গেছে। অন্যদিকে ইরানও তার নিজস্ব বলয়কে সক্রিয় করছে। সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে প্রভাবশালী গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বাড়াতে তৎপর তেহরান। সাম্প্রতিক মাসগুলোতে এসব অঞ্চলে ইরানপন্থী দেশগুলোর কর্মকাণ্ড আরও দৃশ্যমান হয়েছে। ইরানের অভ্যন্তরেও চলছে কঠোর নিরাপত্তার তৎপরতা। জুন মাসের 12 দিনের সংঘাতের পর দেশটির সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে শুরু হয় ব্যাপক শুদ্ধি অভিযান। নিরাপত্তা বাহিনী দাবি করেছে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা একাধিক ব্যক্তিকে তারা আটক করেছে, যাদের অনেকেই ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের যোগসূত্র ছিল। বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিতে চাইছে দেশটি শুধু প্রতিরোধ নয়, বরং প্রতিঘাতের জন্য প্রস্তুত রয়েছে। আর এই প্রস্তুতি হয়তো নতুন এক সংঘাতের ইঙ্গিত বহন করছে।
আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে এখনো আন্তর্জাতিক কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ওয়াশিংটন, তেল আবিব ও তেহরানের মধ্যে নৈপথ্য যোগাযোগ চলছে বলে ধারণা করছে পর্যবেক্ষকরা। তবু প্রশ্ন থেকে যায়, এই যোগাযোগ কি আরেকটি যুদ্ধ ঠেকানোর জন্য যথেষ্ট হবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়বে নতুন রক্তপাতের মধ্যে? গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা শুরু, তবে কি আবারও শুরু হচ্ছে নতুন যুদ্ধের অধ্যায়? 19 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জায়নিস্ট বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যমগুলো রাফা ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় হামলার খবর দিচ্ছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী কার্জ এবং সেনা কর্মকর্তারা এক ফোনালাপে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, হামাস যোদ্ধাদের সঙ্গে গোলাগুলি বিনিময় এরপর এই হামলা চালানো হয়। ইসরায়েলি মিডিয়ার দাবি, দক্ষিণ গাজার রাফা এলাকায় সন্ত্রাসী তৎপরতার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, রাফার সামরিক যান বিস্ফোরণে ইসরায়েলের 2 সেনা সদস্য নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক অভিযোগকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আসন্ন হামলার প্রস্তুতি নিচ্ছে। বিবৃতিতে হামাস বলছে, যুক্তরাষ্ট্রের এই মন্তব্য সম্পূর্ণভাবে ইসরায়েলি দখলদারদের বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে মিলে যায় এবং এটি ইসরায়েলের চলমান সংগঠিত অপরাধ ও আগ্রাসনের জন্য রাজনৈতিক আড়াল তৈরি করে। হামাসের দাবি বাস্তবতার সম্পূর্ণ ভিন্ন। তারা অভিযোগ করে, ইসরায়েল নিজেরাই সশস্ত্র অপরাধী গোষ্ঠী গঠন, অস্ত্র সরবরাহ অর্থায়ন করছে, যারা ফিলিস্তিনি নাগরিকদের হত্যা, অপহরণ, ত্রাণবাহী ট্রাক লুট ও সম্পদ চুরিতে জড়িত। বিবৃতিতে আরও বলা হয়, এই সব অপরাধে ইসরায়েলি দখলদার বাহিনীর সম্পৃক্ততা নিজস্ব গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিও চিত্রের মাধ্যমে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। হামাস জানায়, গাজার পুলিশ বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে এসব অপরাধী চক্রকে শনাক্ত ও বিচার করার কাজ চলছে, যাতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা যায়। সংগঠনটি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়, ইসরায়েলি দখলদার বিভ্রান্তিকর বক্তব্যের পুনরাবৃত্তি বন্ধ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বন্ধে তেল আবিবকে নিয়ন্ত্রণে আনতে। বিবৃতির শেষে হামাস পুনর্ব্যক্ত করে, তারা ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা রক্ষা ও সংগঠিত আগ্রাসন ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। কতটা শক্তিশালী ইরান তার ক্ষেপণাস্ত্রের সক্ষমতায়, যাকে নিয়ে রীতিমতো ভয়ে আছে ইসরায়েল থেকে শুরু করে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময়ে ইরান তার ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় রয়েছে শীর্ষ পর্যায়ে। কিন্তু প্রশ্ন থেকে যায়, চলতি বছরের জুনের যুদ্ধে ইসরায়েল নাকি ধ্বংস করে দেয় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। আসলেই কি তাই ঘটেছিল? এ বিষয়ে কি বলছে ইরান? 12 দিনের লড়াই, হাজারো জীবন নিঃশেষ, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটাও ক্ষত ছাড়াই অটুট। ইসরায়েল ভেবেছিল তারা আঘাত করবে এবং সব তছনছ হয়ে যাবে, কিন্তু ফলাফল শূন্য। এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জানান, 12 দিনের যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি। দেশের কোনো মিসাইল সিটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং আঘাতের পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দ্রুত শুরু হয়েছিল। জুনের 13 তারিখ ইসরায়েল হঠাৎ আক্রমণ চালায় ইরানের ওপর। 12 দিনের যুদ্ধের সূচনা। এই যুদ্ধে মৃত্যু হয় অন্তত 1064 জনের, যাদের মধ্যে ছিলেন সেনা কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ নাগরিক। যুক্তরাষ্ট্র অংশ নেয়, 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, কিন্তু ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে 24 জুনে এই হামলা স্থগিত করতে সক্ষম হয়। এদিকে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের অর্ধেক ধ্বংস করেছে, কিন্তু জেনারেল নাকদির তথ্য তাদের দাবিটা ভুল। তারা 3% বেশি ধ্বংস করতে পারেনি।
তিনি আরও জানান, এখন ইরানের কাছে আগের তুলনায় আরও বেশি লঞ্চার রয়েছে। সহজেই হাজার হাজার নতুন লঞ্চার উৎপাদন ক্ষমতা রয়েছে। যুদ্ধকালীন আইআরজিসি একাই 43টি উন্নত ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। মোট ধ্বংস করা ড্রোনের সংখ্যা 140-এরও বেশি। নাকতি স্পষ্ট করলেন, ইরান যুদ্ধ শেষ করতে কোনো যুদ্ধবিরতি চায় না। ফিল্ড কমান্ডাররা জানিয়েছিলেন, কোনো অপারেশনাল সমস্যা নেই, চাপ সহনযোগ্য, আমাদের বাহিনী শক্ত। রাতের নীরবতা ভেদ করে যখন ভূগর্ভের বিশাল স্টিলথ দরজা খুলল, তেহরান যেন বিশ্বকে আরেকবার মনে করিয়ে দিল, ইরান এখন আর শুধু প্রতিরক্ষা নয়, প্রতিরোধের প্রতীক। এক নয়, 2টি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরান এবং জানিয়েছে, নিষেধাজ্ঞা কিংবা ভয় কোনোটাই তাদের অগ্রযাত্রা থামাতে পারবে না। ইমাদ ও কাদর, এই 2 নাম এখন নতুন করে উচ্চারিত হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিটি সামরিক বিশ্লেষণে। আবারও বিশ্বকে তাক লাগিয়েছে ইরান। এবার একসঙ্গে 2টি আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে দেশটি। নাম ইমাদ ও কাদর। 18 অক্টোবর রাজধানী তেহরানের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নতুন অস্ত্র 2টি প্রদর্শন করে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে দেখানো হয় ঘাঁটির অভ্যন্তর, প্রস্তুতি প্রক্রিয়া এবং ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ প্রস্তুতি দৃশ্য। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, নতুন কদর ক্ষেপণাস্ত্রে যুক্ত করা হয়েছে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার, যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম। অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রকে সম্পূর্ণ আধুনিকীকরণ করে পূর্ণ কার্যক্রম করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইমাদ ও কদর ইরানের ব্যালিস্টিক অস্ত্র ভান্ডারের গুরুত্বপূর্ণ সংযোজন। এগুলো আঘাত ক্ষমতা প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হয়, যার আওতায় আসছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি কৌশলগত অঞ্চল, ইসরায়েল, মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় জলসীমা পর্যন্ত। এই উন্মোচন শুধু সামরিক অগ্রগতি নয়, বরং একটি কৌশলগত বার্তাও বহন করছে। ইরান স্পষ্ট জানাচ্ছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ সত্ত্বেও তারা আত্মনির্ভর ও প্রস্তুত। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বারবার বলেছেন, ইরানের প্রতিরক্ষা কর্মসূচি প্রতিরক্ষামূলক হলেও প্রয়োজনে যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত থাকবে দেশটি। অন্যদিকে ইসরায়েল ইতোমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমগুলোকে আপডেট করা হচ্ছে সম্ভাব্য ইরানি আক্রমণ ঠেকাতে। তবু সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের ইলেকট্রনিক প্রতিরোধ প্রযুক্তি এসব প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দীর্ঘদিন ধরে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আসছে। ওয়াশিংটন বলছে, তেহরানের এই পদক্ষেপ জাতিসংঘের বেশ কয়েকটি প্রস্তাব লঙ্ঘন করেছে। তবে ইরানের বক্তব্যে তাদের ক্ষেপণাস্ত্র নীতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই তা উন্নত করা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ কোনোভাবেই ইরানের প্রতিরক্ষা উন্নয়ন থামাতে পারেনি, বরং দেশটি এখন স্থানীয়ভাবে তৈরি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি দেখাচ্ছে। ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ধারণা এবং হঠাৎ পাল্টা আঘাতের সক্ষমতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক জটিল বাস্তবতা তৈরি করছে। ইরানের এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র উন্মোচন তাই শুধু সামরিক সক্ষমতার প্রদর্শন নয়, বরং একটি ঘোষণা। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, প্রস্তুত এবং কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে তেহরান। 2026 সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। হাতে সময় খুব অল্প, এমনটাই মনে করছে ইউরোপের দেশগুলো। তার জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছে তারা। কি সেই প্রস্তুতি? খাদ্য মজুদ মানে কি? তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত। রাশিয়ার হুমকির মুখে স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো খাদ্য মজুদ করছে ইউরোপীয়রা, যাকে ঘিরে ঘনীভূত হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এদিকে ইউক্রেন যুদ্ধকে ঘিরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছে রাশিয়া। প্রশ্ন হলো, কবে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? রাশিয়ার সাবমেরিন হঠাৎ বাল্টিক সাগরে কি করছে? এটা কি শুধুই নজরদারি নাকি যুদ্ধের আগাম বার্তা?
রাশিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মাঝেই কয়েক দশক পর প্রথমবারের মতো সুইডেন বৃদ্ধি করেছে খাদ্যের মজুদ। দেশটি তাদের 2026 সালের জাতীয় বাজেটে খাদ্য মজুদ বৃদ্ধির জন্য 45 মিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বব্যাপী সরবরাহ বন্ধ হয়ে গেলেও সুইডেন তার দেশের মানুষদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে। এই মজুদের সাহায্যে দেশটি সংকটময় পরিস্থিতিতে 3 মাস যাবৎ খাদ্য চাহিদা মেটাতে পারবে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর। সুইডেনের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী কার্ল অস্কার বলেছেন, যুদ্ধ ও সংঘাতের সময় খাদ্য শৃঙ্খল ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। যদিও এই সম্ভাবনা খুবই কম, তবু যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর রাশিয়াকে ঘিরে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বেড়েই চলেছে, সে বিষয়টি সম্পর্কে আগেই টের পেয়েছে সুইডেন। তাই তো দেশটি তার দীর্ঘস্থায়ী সামরিক নিরপেক্ষতার ঐতিহ্য ভেঙে গত বছর আনুষ্ঠানিকভাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে। এখন স্টকহোম তার সম্পূর্ণ প্রতিরক্ষা কৌশলকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসেন, যেখানে ইউরোপের বেশ কয়েকটি দেশের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার যুদ্ধবিমান মহড়ার বিষয়টি প্রসঙ্গে তীব্র উদ্বেগ জানানো হয়। ইউরোপীয়দের অভিযোগ, ক্রেমলিন পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ এবং শান্তির মধ্যে একটি ধূসর রেখা অনুসরণ করছে, যার ফলে যে কোনো সময় দুই পক্ষ যুদ্ধে জড়িয়ে যেতেও পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রাশিয়ার হামলা থেকে নিজেদের আকাশসীমাকে রক্ষা করতে ইউরোপীয় প্রতিরক্ষা মন্ত্রীরা একটি ড্রোন প্রাচীর নির্মাণের পরিকল্পনা করছে। অতি দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন রাশিয়ার সাথে উত্তেজনা প্রসঙ্গে বলেছেন, আমরা যুদ্ধে নেই, তবে শান্তিতেও নেই। তিনি আরও বলেন, রাশিয়া ও সুইডেনকে ঘিরে রয়েছে বাল্টিক সাগর, যেখানে বর্তমানে হাইব্রিড যুদ্ধ বিরাজ করছে। সম্প্রতি বাল্টিক সাগরে রাশিয়ার সাবমেরিন প্রবেশকে ঘিরে উত্তেজনা ছড়ায় মস্কো ও স্টকহোমের মাঝে। এমনকি রাশিয়ার ওই সাবমেরিনটির গতিবিধিও অনুসরণ করেছিল সুইডেনের সামরিক বাহিনী। কত দ্রুত ইসরায়েলকে ধ্বংস করতে পারবে ইরান? কি এমন অস্ত্র রয়েছে ইরানের মিসাইল ঘাঁটিতে যা এখনো দেখেনি বিশ্ব? নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেই ইসরায়েলকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান, যেখানে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যা দিয়ে নিমিষেই দুমড়ে মুচড়ে পড়বে নেতানিয়াহুর সামরিক আস্তানা। ইসরায়েল কি পারবে এবার ইরানকে ঠেকাতে? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করেছিল পুরোপুরি ধ্বংস হয়েছে তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। কিন্তু ইহুদিবাদীদের বুড়ো আঙুল দেখিয়ে ইরান এবার উন্মোচন করল কদর ও এমাদ মডেলের ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণ, যাকে উন্নত মিসাইল হিসেবেই বিবেচনা করছেন সমরবিদরা। 18 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। নতুন সংস্করণের কদর ক্ষেপণাস্ত্রটি ইরানের সামরিক বহরে থাকা প্রথম প্রজন্মের মিসাইলগুলোর মধ্যে একটি, যাতে রয়েছে অ্যান্টি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, যার ফলে মিসাইলটিকে শনাক্ত করতে পারবে না ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কদর মডেলের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলটি মূলত 3 ধরনের সংস্করণে তৈরি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্স। আর সবশেষ সংস্করণটি দিয়ে 1950 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুর যে কোনো আস্তানা ধ্বংস করতে পারবে তেহরান। বিশ্লেষকরা বলছেন, নতুন সংস্করণের এই মিসাইলটি দিয়ে ইসরায়েলে আঘাত করতে IRGCর লাগবে মাত্র কয়েক মিনিট। এর আগে চলতি বছরের জুনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কদর H ভ্যারিয়েন্টের মিসাইলটি ব্যবহার করেছিল IRGC, যাকে প্রতিহত করতে হিমশিম অবস্থায় পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এদিকে এমাদ মডেলের ক্ষেপণাস্ত্রটিরও নতুন সংস্করণ উন্মোচন করেছে IRGCর অ্যারোস্পেস ফোর্স। এই মিসাইলটিতে 750 কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবে ইরানের সামরিক বাহিনী। 1700 কিলোমিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি ইসরায়েলের যে কোনো সামরিক আস্তানা মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম। কিন্তু হঠাৎ করেই নতুন সংস্করণের মিসাইল উন্মোচন কেন করল ইরান?
বিশ্লেষকরা বলছেন, নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতেই এমন প্রচেষ্টা ইরানের। আর ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের সময় ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আইআরজিসির ছোড়া বেশ কিছু মিসাইলকে প্রতিহত করতে সক্ষম হয়, যার ফলে পরবর্তী যুদ্ধে যাতে ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুল হামলার ক্ষমতা আরও বৃদ্ধি পায় সে উদ্দেশ্যেই মূলত নতুন সংস্করণের মিসাইল উন্মোচন করল ইরান। জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছেছে এক চিঠি, যেখানে 3টি শক্তিধর দেশের রয়েছে যৌথ ঘোষণা। ইরান, রাশিয়া ও চীন একসঙ্গে জানিয়ে দিয়েছে ইরানের পরমাণু চুক্তি এখন কেবল ইতিহাস। এমন ঘোষণা শুধু একটি চুক্তির সমাপ্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা। 18 অক্টোবর জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো সেই চিঠিতে 3 দেশ স্পষ্টভাবে বলেছে, ইরানকে ঘিরে জাতিসংঘের বিবেচনা শেষ এবং 2025 সালের 18 অক্টোবরের পর থেকে রেজলিউশন 2231 কার্যত বিলুপ্ত। এছাড়াও চিঠিতে তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে ইউরোপের 3 দেশ অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকে, যাদের E3 নামে চেনে বিশ্ব। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেরাই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাই এখন আর আইনি বা নৈতিকভাবে স্ন্যাপব্যাক সক্রিয় করার অধিকার তাদের নেই। এই স্ন্যাপব্যাক মেকানিজম অর্থাৎ জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করার যে উদ্যোগ নিয়েছিল E3, সেটিকে রাশিয়া, চীন, ইরান বলছে আইনি ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ। চিঠিতে আরো বলা হয়েছে, রেজলিউশন 2231 ধারা 8 অনুযায়ী 18 অক্টোবরের পর সব বিধানই আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে, যা বহুপাক্ষিক কূটনীতির বিজয়। এছাড়াও 2015 সালের জুলাই মাসে গৃহীত হয় জাতিসংঘের রেজলিউশন 2231, যা ইরানের পরমাণু কর্মসূচিকে আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনার শর্তে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সুযোগ করে দেয়। এই রেজলিউশনের মেয়াদ ছিল 10 বছর, যা শেষ হলো চলতি বছরের 18 অক্টোবর। এর আগে চলতি বছরের অগাস্টে E3 ঘোষণা দেয় তারা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করছে, কারণ ইরান নাকি JCPOA এর চুক্তির শর্ত ভঙ্গ করেছে। কিন্তু তেহরানের যুক্তি ছিল ভিন্ন। ইরান বলেছিল, যখন যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায় তখন ওই চুক্তির আর আইনি বৈধতা থাকে না। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় রেজলিউশন 2231 এখন সময়সূচি অনুযায়ী শেষ হয়েছে, আর এই মুহূর্ত থেকে কোনো নিষেধাজ্ঞাই বহাল নেই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইরান, রাশিয়া ও চীন 3 দেশে একসঙ্গে আহ্বান জানিয়েছে সম্মান ও সংলাপের ভিত্তিতে রাজনৈতিক সমাধানের পথে ফিরতে এবং একতরফা নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি থেকে সরে আসতে। বিশ্লেষকরা বলছেন, এই চিঠি কেবল একটি পরমাণু চুক্তির সমাপ্তি নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন অক্ষজোটের উত্থান। ইরান, রাশিয়া ও চীন এই 3 দেশ এখন এক কণ্ঠে বলছে, পশ্চিমা চাপ নয়, এখন সময় সার্বভৌমত্বের। প্রশ্ন হলো, জাতিসংঘের ভবিষ্যৎ আলোচনায় ইরানের জায়গা কি নিষিদ্ধ টেবিলের বাইরে থাকবে, নাকি নতুন এই ত্রিমুখী জোটই ভবিষ্যতের আন্তর্জাতিক নিয়ম নির্ধারণ করবে?